রবার্ট ফ্রস্টের একটা অসাধারণ কবিতা হল কামেন। দেখতে গেলে খুবই ছোট একটা কবিতা, কিন্তু এর গভীরে এর ভেতরে লুকিয়ে আছে আলো আর অন্ধকারের মধ্যে একটা বিরাট সিদ্ধান্তের গল্প। চলুন আজ আমরা এর ভেতরের অর্থগুলো একটু খতিয়ে দেখি। ভাবুন তো একবার, একটা ঘন অন্ধকার বন, আর সেখান থেকে ভেসে আসছে খুব সুন্দর একটা গানের সুর। প্রশ্নটা হলো, ভেতরে কি যাওয়া উচিত? এই যে সুরটা, এটা কি আসলে একটা নেমন্ত্রণ নাকি কোনো ফাঁদ? এই একটা সিদ্ধান্তই কিন্তু পুরো কবিতার একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো চলুন কবিতার একেবারে ভেতরের দৃশ্যটাতে ঢোকা যাক। গল্পটা শুরু হচ্ছে ঠিক গোধূলি বেলায়। দিনের আলো প্রায় নিভে এসেছে, চারপাশটা কেমন আবছা হয়ে আসছে, আর ঠিক সেই সময়ে গল্পের যে বক্তা, তিনি একটা অন্ধকার বনের ধারে এসে দাঁড়িয়েছেন। আচ্ছা, কবিতার গভীরে ঢোকার আগে এর ব্যাপারে কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক, তাই না? রবার্ট ফ্রস্ট এটা লিখেছিলেন ১৯৪০ সাল নাগাদ, আর প্রকাশিত হয় ঠিক তার পরের বছর ১৯৪১ সালে। কবিতাটার গঠন কিন্তু খুব সোজাসাপটা, মোট ৫টা স্তবক, প্রত্যেকটায় ৪টে করে লাইন। কিন্তু এই সরল কাঠামোর ভেতরেই লুকিয়ে আছে এর আসল গভীরতা। কবিতাটা শুরুই হচ্ছে একটা দারুণ ছবি দিয়ে। বক্তা বলছেন, শোনো, এই একটা শব্দেই যেন আমাদের মনোযোগটা একদম টেনে নিচ্ছেন। আর ঠিক তারপরেই দেখুন কি হচ্ছে। একদিকে বাইরের গোধূলিবেলার আলো, আর অন্যদিকে বনের ভেতরে জমাট বাঁধা অন্ধকার। এই দুয়ের মধ্যে একটা মারাত্মক কন্ট্রাস্ট তৈরি করে ফ্রস্ট যেন কবিতার মূল দ্বন্দ্বের জন্য স্টেজটা একদম রেডি করে ফেললেন। ফ্রস্টের লেখার কৌশলটা এখানে সত্যিই অসাধারণ, তাই না? প্রথম কয়েকটা লাইনের মধ্যেই তিনি কবিতার মূল কনফ্লিক্টটা একেবারে গেঁথে দিয়েছেন। একদিকে আছে বাইরের দুনিয়াটা, যেখানে এখনও চেনা জানা একটু আলো বাকি, আর ঠিক তার উল্টো দিকে বনের ভেতরটা, যেটা পুরোপুরি অজানা, রহস্যে ঘেরা এক অন্ধকার জগৎ। ফ্রস্ট এখানে একটা দারুণ শব্দ ব্যবহার করেছেন, পিলার্ড ডার্ক, স্তম্ভের মতো অন্ধকার। ভাবুন তো একবার, কি অসাধারণ একটা ছবি, তাই না? মনে হচ্ছে যেন বনের ভেতরের লম্বা লম্বা গাছগুলো কোনো বিশাল পুরনো প্রাসাদের রহস্যময় থামের মতো দাঁড়িয়ে আছে। এই একটা শব্দই বনের গভীর গা ছমছমে অন্ধকারটাকে চোখের সামনে তুলে ধরে। তো এবার আসা যাক কবিতার সেই অংশে যেখানে ওই ফ্রাস পাখির গানটার কথা বলা হয়েছে। এই গানটার আসল মানেটা কি? এটা কি শুধুই একটা মিষ্টির সুর, নাকি এর পেছনে অন্য কোনো অর্থ লুকিয়ে আছে? চলুন সেটাই দেখি। এখানে একটা অদ্ভুত ব্যাপার আছে, খেয়াল করলে দেখবেন। একটা বিরোধাভাস বা প্যারাডক্স। পাখিটা এমন একটা জায়গা থেকে গান গাইছে যেখানে হয়তো ঠিকমতো ওড়ার আলোও নেই, কিন্তু মজার ব্যাপার হলো ওর গানেই যেন দিনের শেষ আলোটা আটকে আছে। ব্যাপারটা অনেকটা এরকম যেন অন্ধকারের ভেতর থেকে আলোর শেষ শিখাটা জ্বলছে। আর ঠিক এইখানেই কবিতাটা একটা বড় মোড় নেয়। বক্তার মনে হচ্ছে এই সুন্দর গানটা আসলে আনন্দের জন্য নয়, বরং এটা যেন একটা ডাক, অন্ধকারের দিকে, দুঃখের দিকে একটা আমন্ত্রণ। এই যে উপলব্ধিটা, এটাই কিন্তু কবিতাটাকে একটা অন্য মাত্রায় নিয়ে যায়। সৌন্দর্যও যে কখনো কখনো বিপদ বা বিষণ্ণতার ইঙ্গিত হতে পারে, সেটাই এখানে ফুটে উঠেছে। সুতরাং প্রশ্নটা এখন আরও পরিষ্কার। এই গানটা কি কেবলই একটা সুর, নাকি এটা একটা প্রলোভন, একটা ফাঁদ? বক্তার মনে যে দ্বন্দ্বটা চলছে, সেটা এখানে একেবারে স্পষ্ট হয়ে ওঠে। এখন তাকে একটা সিদ্ধান্ত নিতেই হবে। এই ডাকটা কি সে শুনবে, নাকি এড়িয়ে যাবে? এটাই যেন তার আসল পরীক্ষার সময়। আচ্ছা, এবার আমরা কবিতার ক্লাইম্যাক্সে চলে এসেছি, সেই মুহূর্ত যেখানে বক্তা ফাইনালি তার সিদ্ধান্তটা নেন। বলা যেতে পারে এটাই কবিতার সবথেকে শক্তিশালী জায়গা। ওই যে লাইনটা, কিন্তু না, আমি বেরিয়েছিলাম তারার খোঁজে, ব্যাস, এই একটা লাইনেই অন্ধকারের ওই ডাকটাকে তিনি সোজাসুজি না বলে দিলেন। এখানে কিন্তু কোনো লম্বা তর্ক বিতর্ক নেই, কোনো দ্বিধা নেই, একদম পরিষ্কার জোরালো একটা সিদ্ধান্ত। আর এই একটা বাক্য থেকেই তার ভেতরের ইচ্ছাশক্তিটা বোঝা যায়। আর ঠিক এর পরের লাইনটা, আমি ভিতরে যাব না, ছোট্ট একটা বাক্য, কিন্তু কি ভীষণ শক্তিশালী। তার সিদ্ধান্তটা যে কতটা পাকা, সেটা এই লাইনটা একেবারে জলের মতো পরিষ্কার করে দেয়। কোনো কনফিউশন নেই, কোনো ডাউট নেই, পছন্দটা একদম ফাইনাল। এটাই বক্তার চরিত্রের দৃঢ়তা। তবে কবিতার শেষে কিন্তু একটা দারুণ টুইস্ট আছে। বক্তা বলছেন তাকে আসলে কেউই ডাকেনি। ওই যে আহ্বানের কথা তিনি ভাবছিলেন, ওটা আসলে ছিল তার নিজেরই মনের একটা ব্যাখ্যা,
ব্যাপারটা কি দাঁড়ালো? তার মানে তার এই সিদ্ধান্তটা পুরোপুরি তার নিজের, তার ভেতরের বিশ্বাস আর মূল্যবোধ থেকেই এটা এসেছে। তো কবিতার গল্পটা তো আমরা বুঝলাম, এবার চলুন এর আক্ষরিক অর্থের বাইরে গিয়ে ভেতরের গভীর মানেটা খোঁজার চেষ্টা করি। এই যে ছোট্ট একটা ঘটনা, এটা আমাদের জীবন নিয়ে আসলে কি বলতে চায়? দেখুন, এই কবিতায় দুটো মূল বিষয় বা থিম কিন্তু খুব স্পষ্ট। প্রথমটা হল বেছে নেওয়ার ক্ষমতা, মানে জীবনের কঠিন সময়ে হতাশা বা অন্ধকারকে বেছে না নিয়ে নিজের চেষ্টায় আশাকে বেছে নেওয়া। আর দ্বিতীয়টা হল আত্মসংযম, মানে কোনো সুন্দর দেখতে প্রলোভনকে চিনে নিয়ে সেটাকে না বলার শক্তি। কবিতার প্রতীকগুলো যদি আমরা একটু সহজ করে দেখি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। বনটা হলো হতাশা বা অজানো বিপদের প্রতীক। থ্রাশ পাখির ওই মিষ্টি গানটা হলো কোনো লোভনীয় কিন্তু বিপজ্জনক প্রলোভনের ডাক। আর তারা হলো আশা, স্বপ্ন আর পজিটিভিটির প্রতীক। এই সিম্বলগুলোই কিন্তু কবিতাটাকে এত গভীর করে তুলেছে। শেষ পর্যন্ত কবিতার মূল বার্তাটা কিন্তু এটাই, আমাদের জীবনেও অনেক সময় এরকম সুন্দর দেখতে কিন্তু আসলে ক্ষতিকর ডাক আসতে পারে। সেই ডাকে সাড়া না দিয়ে নিজের আলোর পথটা, নিজের স্বপ্নের পথটা বেছে নেওয়ার মধ্যেই কিন্তু আসল শক্তি লুকিয়ে থাকে। তাহলে চলুন এই আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। রবার্ট ফ্রস্টের এই যে অসাধারণ রূপকটা, আউট ফর স্টার্স বা তারার খোঁজে বের হওয়া, এটা আমাদের প্রত্যেককে নিজের জীবন আর নিজের পছন্দের ব্যাপারে একবার হলেও ভাবতে বাধ্য করে। আচ্ছা, আমাদের নিজেদের জীবনে এই তারা বলতে ঠিক কি বোঝায়?